এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 যে আরআরবি এনটিপিসি পরীক্ষা হতে চলছে সেই পরীক্ষার জন্য কি টাইপের কোশ্চেন আসতে পারে সেরকম একটা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। সেই ম্যাথগুলো আজকে সলভ করবো, তাহলে বুঝতে পারবো আসলে পরীক্ষা কি টাইপের অঙ্ক আসতে পারে। যেহেতু পরীক্ষার সামনে রয়েছে, তোমরাও ঝালাই করে নাও তোমরা কতটুকু প্রিপারেশন হয়েছে। প্রথমে এখানে যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটা হলো টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড। বলা হয়েছে এ এবং বি একসাথে 40 দিনে একটি কাজ করে এবং বি ও সি 25 দিনে ওই কাজটা করতে পারে। প্রথম 6 এবং 8 দিনে কাজ যথাক্রমে এ ও বি দ্বারা সম্পাদিত হয়। এ চলে যাওয়ার পর সি কাজে যোগ দেয় এবং সি 40.5 দিনে কাজটি সম্পন্ন হয়ে যাবে। সি একা কত দিনে কাজটি করবে? তাহলে প্রথম কন্ডিশনে বলা রয়েছে এ আর বি দুজনে মিলে একটি কাজ করে 40 দিন। নেক্সট কন্ডিশনে বলা হয়েছে বি ও সি তারা দুজনে মিলে একটি কাজ করে 25 দিনে। তাহলে এখান থেকে আমি বের করে নিই টোটাল ইউনিট কাজ কত। টোটাল ইউনিট কাজ এলসিএম করতে হবে, সেটা হবে 200। তাহলে এ প্লাস বি এফিসিয়েন্সি আমরা পাবো 5, বি প্লাস সি এফিসিয়েন্সি পাবো 4 100, 8 200 গেল। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি আমরা পেলাম 5 আর বি প্লাস সি এফিসিয়েন্সি পেলাম 8। দুজনে আমাদের এফিসিয়েন্সি পাওয়া গেল। এরপরে কি বলছে, এইবার আসল কন্ডিশন। প্রথম 6 এবং 8 দিন কাজ যথাক্রমে এ ও বি এর দ্বারা সম্পাদিত হয়। প্রথম 6 দিনের কাজ, তাহলে প্রথম 6 দিন এ কাজ করবেই, কন্ডিশন। তাহলে বি ও কতদিন করবে? প্রথম 6 দিন। 6 এবং 8 দিন কাজ করে, এ করে 6 দিন, বি করে 8 দিন। তাহলে এ 6 দিন করলে আমি ধরে নিলাম হিসাব বলে বি 6 দিন। তাহলে বি আর কত দিনের কাজ বাকি রইলো? 8 দিন। টোটাল কাজ বি 8, তাহলে আর 6 দিন তো হয়ে গেল, বি আর 2, বি এর 2 দিন। তারপরে কি বলছে, এ কাজ করে চলে যাওয়ার পর তাহলে এ এখন স্টপ হয়ে গেল 6 দিন পর, তাহলে নামবে কি এখন ফিল্ডে? সি যোগ দিল, কিন্তু বি এখন চলছে। সি কত দিনে কাজটা করে? 40.5 দিনে। তার মানে বি এর সঙ্গে সি দুজন 2 দিন করলো আর বাকি কাজটা সি করবে। তার মানে কতদিন বিয়োগ করে দাও, তাহলে 38.5 দিনে। 38.5 দিনে। এতটুকুই আমাদের বোঝার বিষয়, এতটুকু কন্ডিশন বোঝা গেল। এখন দেখো আমরা কিভাবে করবো অঙ্কটা। আমাকে বলি সি একা কতদিনে কাজটি সম্পূর্ণ করবে, মানে সি এর এফিসিয়েন্সি আমার জানা দরকার, তাহলেই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তাহলে এ আর বি দুজনের দেওয়া রয়েছে, এ প্লাস বি দুজনের এফিসিয়েন্সি হলো 5। তাহলে এ প্লাস বি 6 দিনে করবে, তাহলে কত ইউনিট কাজ করবে? তাহলে এফিসিয়েন্সি কে 6 দিয়ে গুণ করব। তাহলে এ প্লাস বি 6 দিনে করবে 5 6 30 ইউনিট কাজ। 6 কে 5 দিয়ে গুণ করলাম, যেহেতু এ প্লাস বি এফিসিয়েন্সি 5। একই রকম ভাবে বি 2 দিন, আচ্ছা সি 2 দিন হয়ে যাবে। তাহলে বি আর সি 2 দিনে কতটুকু করবে? তাহলে বি আর সি টোটাল এফিসিয়েন্সি 8, তাহলে 2 দিনে করবে 8 দোকানে 16 ইউনিট। টোটাল কত ইউনিট কাজ হলো? 30 আর 6 16 46 ইউনিট। টোটাল কাজ ছিল আমাদের কত? 200 ইউনিট। 200 ইউনিটের মধ্যে 46 ইউনিট কাজ হয়, তাহলে পড়ে থাকবে আমাদের কত সেটা বের করে নিই। 200 থেকে আমাদের বিয়োগ করতে হবে 46। 10 থেকে 6 বিয়োগ করলে হয় 4, 10 থেকে 5 বিয়োগ করলে হয় 5, আর 2 এর থেকে 1 বিয়োগ করলে 1। 6 4 10, 5 4 9 কে 10, তাহলে 155 ইউনিট কাজ পড়ে থাকবে। এই কাজটা কে করবে? এখন সি করবে। সি কত দিনে করবে? সি করবে এই কাজটা 38.5 দিনে। তাহলে এখন সেখান থেকে সি এর আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো। সি এর এফিসিয়েন্সি হবে টোটাল ইউনিট কাজ কত আমাদের 100, এখন যে রিমেনিং রয়েছে সেটা হলো 154 ইউনিট, আর সি কত দিনে করে সেটা 38.5। টোটাল ইউনিট কাজকে আমি টাইম দিয়ে ভাগ করলাম, তার মানে আমাদের এফিসিয়েন্সি বাড়াবে, সির এফিসিয়েন্সি। তাহলে নিচে 10 যাবে, উপরে 10 যাবে। 5 দোকানে 10, 5 7 35, 3 7 77, 77 দোকানে 154। তাহলে সির এফিসিয়েন্সি আমরা পেলাম 4। এখন আমাদের সি এর টাইম বের করতে বলছে। সি এর টাইম বের করতে গেলে সি এর এফিসিয়েন্সির প্রয়োজন, সেটাই আমরা বের করে নিলাম। তাহলে সির টাইম হবে টোটাল ইউনিট কাজ কত? 200। এই কাজটা কে করবে? সি করবে, কিন্তু সির এফিসিয়েন্সি 4। এখন সি এর কত সময় লাগবে সেটাই আমাকে বের করতে বলেছে। 50 দিন, অপশন ডি। এক ব্যক্তি বিরতিহীনভাবে 60 কিলোমিটার গতিবেগে যাত্রা করে, বিরতি সহ 40 কিলোমিটার পার আওয়ার বেগে। প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য সে বিরতি নেয়? বিরতিহীনভাবে 60 কিলোমিটার পার আওয়ার আর বিরতি সহ 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে বলছে সে প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য বিরতি নেবে। এই যে শর্টকাট ট্রিক, এই দুটো ডিফারেন্স নিয়ে নাও। 60 আর 40 20। তারপরে বিরতি ছাড়া কোনটা রয়েছে তাকে নিচে দেবে, 60। যেহেতু আমাদের মিনিটে আনতে হবে, তাহলে 60 দিয়ে গুণ। 20 মিনিট, অপশন বি।
বিশালের কাছে 5, 10, 20, 50 টাকা মূল্যের মোট এত টাকা রয়েছে। তার কাছে 5 টাকা এবং 10 টাকা সমান পরিমাণ নোট রয়েছে। 20 টাকার নোটের সংখ্যা 5 টাকার দ্বিগুণ, 50 টাকার নোটের সংখ্যা 10 টাকার 3 গুণ। বিশালের কাছে 5 টাকার নোট কতগুলি রয়েছে? টাকা রয়েছে বিশালের কাছে 5, 10, 20 আর 50 টাকা। এবং 5 টাকা 10 টাকা নোটের সংখ্যা কি সমান? আমি ধরলাম 5 টাকার নোট এক্স, তাহলে 5 টাকা নোটের সংখ্যা এক্স হবে। 20 টাকা নোটের সংখ্যা হবে 5 টাকা নোটের দ্বিগুণ, তাহলে 5 টাকা নোট এক্স টি, তাহলে 20 টাকা হবে 2x। এবং 50 টাকা নোটের সংখ্যা 10 টাকা নোটের 3 গুণ, তাহলে 3x। এটা আমি কি নাম্বার অফ নোট, কিন্তু আমাদের অ্যামাউন্ট দেওয়া রয়েছে, তাহলে নোটটাকে আমাকে টাকাতে কনভার্ট করতে হবে প্রাইসে। তাই তোমার কাছে যদি এক্সট্রা কয়েন থাকে 5 টাকার, আর একটা কয়েনের মূল ভ্যালু কত 5 টাকার, কয়েনের সংখ্যা এক্সট্রা, তাহলে টোটাল টাকা কত হবে টাকাতে 5x। একই রকম এখানে টোটাল টাকাতে হবে 10x। 20 দিয়ে গুণ করবো, টোটাল কয়েন আমাদের টোটাল নাম্বার কয়েন বা নোট 2xt, আর টাকার পরিমাণ কত 20, তাহলে টোটাল টাকা হবে 20 দোকানে 40। একই রকম ভাবে 150x টাকা, এই একটা কয়েন থেকে টাকাতে কনভার্ট করে নিলাম। টোটাল টাকা আমাদের দরকার, টোটাল টাকাটা এখান থেকে বের করে নাও। তার টোটাল টাকা কত 10 5 কত 15, 40 আর 15 হবে আমাদের যোগ করলে 55, তাহলে 150 এর সঙ্গে 55 x যোগ করব, তাহলে টোটাল টাকা হবে 5 5 5 5 10 1 1 205x টাকা। মানে সবগুলো যোগ করে আমরা যে প্রাইস পেলাম, টাকার অ্যামাউন্টটা পেলাম, সেটা হলো 205x। টোটাল অ্যামাউন্টের ভ্যালু দেওয়া রয়েছে 4100 টাকা। তাহলে এখান থেকে আমি বলতে পারি x ইকুয়াল টু 410 শূন্য বাই 205, 2 দিয়ে কাটাকাটি যাবে, পাশে একটা শূন্য, তাহলে 20 হবে x এর ভ্যালু। আমাকে এখান থেকে বের করতে বলছে 5 টাকার নোট মোট কতগুলি ছিল, 5 টাকা নোটের সংখ্যা, তার মানে x এর ভ্যালু আমাকে বের করতে হবে। 5 টাকা নোট মানে x এর ভ্যালু, তাহলে 5 টাকা নোটের সংখ্যা হবে 20টি, যেহেতু x আমাকে দরকার, x এর ভ্যালু তো বের করেছি 20। যদি বলতো 20 টাকার নোট কত হবে, তাহলে 20 দোকানে 40, 50 টাকা হলে 30 দোকানে 60। অপশন ডি। একটি সংখ্যা p যদি 99 এর p% সমান বৃদ্ধি পায়, তাহলে 99 সংখ্যাটি p এর 99 এর সমান বৃদ্ধি পায়, তাহলে এত পার্সেন্টের মান কত? তার মানে বলছে কন্ডিশনটা বুঝে নাও, যদি একটি সংখ্যা p যদি 99 এর p% সমান, p/100 ইকুয়াল টু 99 সংখ্যাটি p এর 99% বৃদ্ধি পায়, বৃদ্ধির জন্য তো আমি এখানে যোগ করে দিয়েছি, তাহলে দুটো কি সমান হয়ে গেল বৃদ্ধি পাওয়ার পর। এই যে সমান কন্ডিশন প্রথম যেভাবে দিয়েছে সেইভাবেই আমি ইকুয়েশনটা তৈরি করলাম। বলছে পি যদি 99 এর সমান বৃদ্ধি পায়, পি তো ইনিশিয়াল থাকবে, এটা হলো বৃদ্ধিটা, বৃদ্ধি পেয়ে কত হলো এত, এখন নেক্সট কন্ডিশনে কিন্তু বৃদ্ধি হলো, এটা বৃদ্ধি পেয়ে কত হলো এত, টোটালটা আমি ইকুয়েশনে সাজিয়ে নিলাম। এখান থেকে পি এর মানটা আমরা বের করবো। তাহলে লক্ষ্য করো এই দুইটা কাটাকাটি গেল, তাহলে পি ইকুয়াল টু আমরা পেলাম এখান থেকে 99, এটাই আমাদের দরকার, পি এর মান 99। তাহলে পি এর মান হলো এখানে 99। এখন কি বলছে 928 এর পি প্লাস 51% প্লাস 72 এর মান কত, তার মানে কি পি এর ঘরে আমাকে এখন 99টা বসিয়ে দিতে হবে। তাহলে 99, আচ্ছা প্রথমে লিখবো 928 এর মানে গুণ 99 সঙ্গে 51 যোগ করো, তাহলে 9 একে 10, 9 5 14 একে 15, 150 বাই কত 100 প্লাস 7 0 0 5 দিয়ে 3 2, 2 দিয়ে কাটলে 4 দোকানে 8, 1 6 দোকানে 12, 2 দিয়ে 4, 3 4 12 2, 3 6 18 একে 19, 3 4 12 একে 13 প্লাস 72, 2 2 4 9 7 16, 13 একে 14, তাহলে 1464 হবে সঠিক উত্তর। একটি ব্যাগে 1 টাকা 2 টাকা 5 টাকার মুদ্রা এত অনুপাতে রয়েছে, যদি ব্যাগের মোট অর্থের পরিমাণ এত হয়, তাহলে ব্যাগের 5 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে ব্যাগে 1 টাকা 2 টাকা আর 5 টাকার মুদ্রার সংখ্যা মানে কয়েনের অনুপাত দেওয়া রয়েছে, কয়েনের সংখ্যার অনুপাত সেটা হলো 12 5 3। তাহলে এটাকে আমি প্রাইসে নিয়ে আসবো, তাহলে প্রাইসে কত 1 টাকার মুদ্রা, তাহলে 12x যদি ধরি, তাকে 1 দিয়ে গুণ করে 12xই হবে। একই রকম ভাবে পরেরটা আমরা পাবো 5x, 2 টাকার কয়েন, 5 দোকানে 10x, এই টাকাটা কনভার্ট হয়ে গেল। পরেরটার কয়েন সংখ্যা 3টা, মুদ্রা কি 5 টাকার মুদ্রা, টাকাতে কত হবে 3x, 3 5 15x। টোটাল আমাদের প্রাইসে রূপান্তরিত হয়ে, এখন টোটাল 3টা সাম দেওয়া রয়েছে 3626, এটা যোগ করতে হবে।
12 আর 10 হলো 22, 12 আর 10 22, 22 আর 10 32, 32 আর 5 37, এক্স ইকুয়াল টু 3626। এখন একে ভাগ করতে হবে, তাহলে দেখো 37, 3626, 9 বাদ দাও, 7 নং 63, 3, 3 নং 27 আর 6 33, 7 নং 63, 3, 3 নং 33, 9 বার, 3 3 3, 12 থেকে 3 গেলে 9, 6 থেকে 4 গেলে হবে 2, গেল 7 8 56, 3 আর 24 98। তাহলে আমরা পেলাম এক্স এর ভ্যালু 98, ভাগ করে দিলাম, এটাকে কাটাকাটি করলে 98। এখান থেকে আমাকে বের করতে বলেছে 5 টাকার মুদ্রার সংখ্যা কত, মুদ্রার সংখ্যা নাম্বার বের করতে বলেছে, তার মানে উপরে এটাকে ধরে নাও 12x, 5x, 3x, তাহলে 5x এর ভ্যালু আমাকে এখানে বের করতে হবে। তাহলে বলছে কি 5 টাকার কয়েন, আমাদের 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন কতগুলি ছিল, তাহলে 5 টাকার কয়েন মানে এই যে এই কোটাটা, তার মানে কি 5 টাকার কয়েনের সংখ্যা কত 3x, তার মানে এখান থেকে আমাকে 3x এর ভ্যালু বের করতে হবে। তাহলে x এর ভ্যালু 98, তাহলে 3x এর ভ্যালু বলে 5 টাকার কয়েনের সংখ্যা 3 3 8 24 এর 4, 3 নং 36, সরি 3 8 24 এর 4, 3 নং 27 আর 294 হবে সঠিক উত্তর, অপশন ডি। এখান থেকে তোমাকে যদি বলতো 2 টাকার কয়েনের সংখ্যা, তাহলে 5x এর জায়গায় বসাতো 5 × 98, যদি বলতো 1 টাকার কয়েনের সংখ্যা 12 × 98, পরীক্ষা বলতো ভ্যালু কত, যখন বলতো 1 টাকার কয়েনের ভ্যালু কত ছিল, তাহলে 12 × 98, 2 টাকার ভ্যালু কত ছিল 10 × 98, 5 টাকার কয়েনের ভ্যালু কত ছিল 15 × 98, এইভাবে। একজন মহিলা প্রতি কেজি 5 টাকা মূল্যের 40 কেজি চিনি, প্রতি কেজি 6 টাকা মূল্যের 50 কেজি চিনি যদি মিশ্রণটি এত টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করে, তাতে লাভের শতাংশ কত, তোমরা এখানে কস্ট প্রাইসটা আগে বের করে দিতে হবে। তাহলে 1 কেজির দাম 5 টাকা, তাহলে 40 কেজি হলে টাকাতে হবে কত, সেটা হবে 4 5 20, 200 টাকা। নেক্সট কেসের ক্ষেত্রে 300 টাকা, এটা হলো কস্ট প্রাইস। তাহলে টোটাল কস্ট প্রাইস আমরা পেলাম 500 টাকা। একই রকম ভাবে টোটাল মিক্সচারের সেলিং প্রাইসটা বের করে নিই, টোটাল কত কেজি ছিল, তার মানে 40 কেজি আর 50 কেজি মিক্সচার করেছে, যোগ করে দিতে হবে কেজি কেজি, 90 ইন্টু প্রতি কেজির দাম 6.40, তাহলে 6.40 বাই দশমিকের জন্য 1 টাকা আর 2 শূন্য, 4 নং 36 এর 6, 4 নং 36 এর 6, 6 নং 54 আর 3 57। তাহলে কতটা আমাদের লাভ হলো, তাহলে সিপি থেকে এসপি থেকে সিপি বিয়োগ করব, এটা হবে 76, আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপরে বের করি ইনটু 100, তাহলে 76/5%। দুই অঙ্কের সংখ্যা এত 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 এর গড় এত এবং 4x এবং 3x + 7 এর গড় কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো সংখ্যাগুলো দেওয়া রয়েছে 37, 45, এবার তো 6x, এখানে একটুখানি বোঝার ব্যাপার আছে। 6x মানে কি, তার মানে একের ঘরে x আর দশকের ঘরে হলো 6, তাহলে সংখ্যায় তাহলে দেওয়া রয়েছে, তাহলে এমনি নাম্বারে আমরা কিভাবে লিখতে পারি, এককের থেকে 1 দিয়ে গুণ করব, আর যে দশকের থেকে 10 দিয়ে গুণ করব, তাহলে 6 10 60 + x, এটাই হলো অরিজিনাল আসলে নম্বরটা। তাহলে এখানে লিখতে হবে 6x এর জায়গায় 60 + x। একই রকম পরেরটা, এককের ঘরে 6 আর দশকের ঘরে x, তাহলে দশকের ঘরটাকে 10 দিয়ে গুণ করতে হবে 10x, আর একক ঘরটা 1 দিয়ে গুণ করবে, তাহলে 10x 6 × 6, এই যে আমাদের নাম্বার গুলো পেয়ে গেলাম। এদের এভারেজটা দেওয়া রয়েছে হলো 48, তাহলে এখান থেকে আগে x এর মানটা বের করবো, তারপরে এই গড়টা নির্ণয় করবো। তাহলে এভারেজটা বের করে নাও। এবার এখানে টোটাল সাম করতে হবে, টোটাল সংখ্যাগুলো যোগ করো, 7 5 12 2, 4 3 7 8 82 আর 66 যোগ করে দেবো, 82 আর 66, 6 2 8, 8 6 14, 148, এই যে সবগুলো যোগ করলাম, 37 আর 35 যোগ করলে আমাদের 82 হয়, 60 আর 66, 6 যোগ করলে 66, 6 2 8, 8 6 14, তাহলে 148 প্লাস 10x আর 1x, তাহলে 11, টোটাল এতগুলো সাম করলাম আমরা। আর গড় বের করতে কতগুলো নাম্বার, 4টা নাম্বার, 4 দিয়ে ভাগ করব, এই এভারেজের ভ্যালু দেওয়া রয়েছে 48, এখান থেকে আমি x এর মানটা বের করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। 11x, 4 টা 32 এর 2, 4 টা 16 আর 3 19, 192, তাহলে 11x ইকুয়াল টু 12 থেকে 8 বিয়োগ করলে 4 9 4 44, তাহলে x এর ভ্যালু আমরা পাবো 4, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, এটাই দরকার। এখন এখান থেকে বের করতে বলছি এত এর গড় কত,
কতগুলি সংখ্যা এখন? দুটো সংখ্যা, তাহলে যোগ করতে হবে প্রথমে 4x প্লাস এক্স, তাহলে 5x প্লাস 10, গড় মানে 2 দিয়ে ভাগ, এই তাহলে এখানে মান বসাও এক্স, 4 5 20 আর 10 30, 30 কে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে অ্যান্সার হবে আমাদের 15। ছয় সেমি বাহু বিশিষ্ট এই সমবাহু ত্রিভুজকে কোণগুলি কেটে তাকে সুষম ষড়ভুজে পরিণত করা হলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, কোণগুলো কাটবো, কেটে একটা ষড়ভুজ বানাতে বলছে, তার মানে এই ফিগারটা তৈরি করতে হবে। ষড়ভুজ মানে সম বলেছে, তার প্রত্যেকটা বাহুই কিন্তু সমান হবে, এটা তোমাকে বুঝতে হবে। এই তারপরে কি 6 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজে পরিণত করা, তাহলে বাহু কত ত্রিভুজের 6, তাহলে প্রত্যেকটাকে ভাগ করেছে সমান ভাগে, তাহলে প্রত্যেকটা ভাগের কত হবে 2 2 2, একই রকম ভাবে 2 2 2 2 2 2, এই যে হিসাব মিলে গেল। তাহলে এখন বলছে এই যে ষড়ভুজটা রয়েছে মাঝখানে পোর্শনে, দেখো একটা ষড়ভুজ উৎপন্ন হয়েছে, তার ক্ষেত্রফল কত আমাকে নির্ণয় করতে হবে। ষড়ভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো সুষম ষড়ভুজের ক্ষেত্রে √3/4 ইন্টু বাহু স্কয়ার আর ষড়ভুজ ইন্টু 6। তাহলে এখন মান বসাও 6 ইন্টু √3/4, তাহলে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এখন কত হলো, সব 2 করে হলো না, তাহলে ইন্টু 2 স্কয়ার মানে 4, তাহলে 6√3। পি ও কিউ যথাক্রমে এত টাকা এবং এত টাকা পুঁজি নিয়ে কি ব্যবসা শুরু করে। 1 বছর পর মোট এত টাকা লাভের মধ্যে পি এর লাভের সাথে তার বেতন হিসেবে কিছু টাকা পায়, তবে পি মোট এত টাকা পায়, বেতন কত হিসাব করতে বলেছে। তাহলে দেখো এটাকে আমি অনুপাত করতে হবে, তার মানে কি 0 0 আমরা কেটে দিতে পারি এখান থেকে, তাহলে কাটলে পরে এখানে কটা শূন্য, 4টা, এখানে 4টা, তাহলে 15 কে 15 3 গুণ 45, তাহলে পি ইস টু কিউ যদি আমরা করি তাহলে 1:3 পাবো। গেল লব্ধ, এটা হলো কি অ্যামাউন্টের অনুপাত, আর 1 বছরের জন্যই খাটে, তার মানে কি যদি 1 দিয়ে গুণ করি কোনো এফেক্ট করবে, এটা যদি কাটাকাটি যাবে, তার মানে কি এটাই আমাদের এখন লভ্যাংশের অনুপাত। তাহলে পি ও কিউ এর লভ্যাংশের অনুপাত পেলাম 1:3। এখান থেকে দেখো টোটাল লভ্যাংশ দেওয়া রয়েছে এত, এটা ভাগাভাগি হবে 16, 4টা 0, তার মানে 3 একে কত 4, যে টোটাল লভ্যাংশ, 4 এর ভ্যালু দেওয়া রয়েছে এত, তাহলে 1 এর ভ্যালু আমরা পাবো 4, 40,000, 1 2 3 4। এখন প্রত্যেকটার মান বের করে নাও, 1 এর ভ্যালু তো এটাই হবে, পরের জনের হবে 3 4 12, 1 2 3 4 গেল। এখন কি বলছে, পি মোট এত টাকা পায়, ওভারঅল পি পায়, ওভারঅল পি পায় হলো 70,000 টাকা। তাহলে বলছে তার কতটা বেতন বৃদ্ধি পেয়েছে, কতটা বেড়েছে, তাহলে কতটা বেড়েছে বিয়োগ করতে হবে, 70,000 40,000 বিয়োগ করে দাও 30,000, এটাই আমাদের বের করতে বলেছে। ভগ্নাংশের লব 150% বৃদ্ধি করলে এবং ভগ্নাংশের হর হবে, এটা হর 200% বৃদ্ধি করা হলে তাহলে ভগ্নাংশটি 10/19 হয়, তবে ভগ্নাংশটি কত, তাই ভগ্নাংশ x/y ধরলাম। এখন বলছে লবকে 150% বাড়ানো, তাহলে 100 সঙ্গে 150 যোগ করবো, তাহলে 250%, পার্সেন্ট নিচে থাকবে, আউট হয়ে যাবে, আর লেখার দরকার নেই। পরটাকে 200% বাড়াতে বলছেন, 100 সঙ্গে 200 যোগ, তার মানে 300 ইকুয়াল টু করার পর যা অ্যান্সার পাবে তা হলো 10/19। এখান থেকে আমাকে বের করতে বলছে x/y এর ভ্যালু কত, এটা কাটবো, 5 5 25, 5 6 30, 5 দোকানে 10, তাহলে x/y এর ভ্যালু পাবো 6 দোকানে 12 ডিভাইডেড বাই 90। 6 সেমি ব্যাসের কয়েকটি সীসার গোলককে কি নলাকার বিকারে ফেলে দেওয়া হলো যাতে কিছু জল থাকে এবং যাতে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়। যদি বিকারের ব্যাস 9 সেমি হয়, তাহলে জলের স্তর যদি 32 সেমি বেড়ে যায়, তাহলে বিকারে গোলকের সংখ্যা কত। মনে করো একটা বিকার ছিল, বিকার মানে চোঙ আকৃতির ফিগার হবে, বিকারের মধ্যে কি বলেছে, তারপরে কিছু পরিমাণ মনে করো জল থাকে, জল রয়েছে এতটুকু, তারপরে কি হলো এই বিকারের মধ্যে কতগুলি সীসার গোলক এর মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, ডুবিয়ে দেওয়ার ফলে নিশ্চয়ই জল তল পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। এখন বৃদ্ধি পাবে আসলে কিসের জন্য বৃদ্ধি পাবে, নিশ্চয়ই এই গোলাগুলি কি ঢালা হলো, আর গোলাগুলি ঢালা মানে কি আয়তন বাড়বে, আয়তন কতটা আয়তন বাড়বে সেটাই আমাকে বের করতে হবে। আর এটা কেন বাড়লো আয়তনটা, কারণ কি গোলা ফেলা হচ্ছে, তাহলে গোলাগুলোর আয়তন যা, যতটুকু জল আয়তন বাড়লো
এখান থেকে যতটুকু বাড়লো সেটার আয়তন এই গোলাগুলো টোটাল আয়তনের সমান, এইটাই হলো কনসেপ্ট। তার মানে যতটুকু জলের আয়তন রয়েছে বাড়লো, সেই জলের আয়তনকে আমি প্রত্যেকটা গোলার মিলে যতটা আয়তন হয় তাকে যদি ভাগ করি, তাহলে কতগুলো গোলা ছিল, নাম্বার অফ গোলা, সেটাই বের হবে। কারণ কি গোলাগুলো ফেলার ফলে কি জলটা বাড়লো, এই হলো লজিক, এটাই আমাকে করতে হবে। তাহলে দেখো কতটুকু জলটা বাড়লো, কত আয়তন, সেটা আগে আমাদের হিসাব করে নিতে হবে। তাহলে দেখো যদি বিকারের ব্যাস দেওয়া রয়েছে 9, তাহলে 9 যদি হয় তার মানে বিকারটা কি চোঙ আকৃতি ব্যাস। চোঙের আয়তনের ফর্মুলা জানতে হবে, সেটা হলো ভি ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। পায়ের মান এখানে আমি পাই রাখলাম, ইন্টু আর, আর মানে কি ব্যাস তোমাদের 9, তাকে অর্ধেক নিতে হবে, 9/2, 9 9 কত 81 ডিভাইডেড বাই 4, ইন্টু এইচ কতটুকু বাড়লো 32 সেন্টিমিটার, তাহলে 4 8 32, তাহলে এত সেন্টিমিটার কিউব। এটা কি এখানে যেটা বের করলাম সেটা গোলা ফেরানোর ফলে কতটা জলের আয়তন বাড়লো সেটা। তাহলে এই যে টোটাল আয়তনকে একটা গোলার আয়তন দিয়ে যদি ভাগ করি, তাহলে কতগুলো ফেলা হলো গোলা সেটাই আমাদের বের হবে, এটাই আমাকে করতে হবে। তাহলে পাই ইন্টু 81 ইন্টু 8, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা আমাকে জানতে হবে। এই জন্য যদি গোলা ফেলা যায়, গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব। আর একটা গোলার ব্যাস হলো 6, তাহলে ব্যাসার্ধ হবে তারা অর্ধেক 3, তাহলে 4/3 পাই ইন্টু 3 এর কিউব মানে হবে 27, 3 নং 27, তার মানে আমি এখানে লিখতে পারি 4 নং 36 পাই, 36 পাই, যে ভাগ করে দিলাম। এখন আমাদের নাম্বার অফ গোলা বেরোবে, এইগুলো লজিক। পাই পাই ক্যান্সেল, 9 নং 81, 4 নং 36, 4 দোকানে 8, 9 দোকানে 18। $1727 টাকা একটি মূলধনকে 3টি অংশে এবিসির মধ্যে এমন ভাগ করা যাতে 5% সরাসরি দ্বারা তাদের প্রাপ্ত সুদ আসল 3 4 5 বছর পর সমান হবে। এক্ষেত্রে প্রাপ্ত ভাগের পরিমাণ কত? যখন কোনো অঙ্কের মধ্যে এইভাবে দেওয়া থাকবে প্রাপ্ত সুদ আসল কি হবে, সমান হবে 3 বছর 4 বছর পর, তাহলে কে কত ভাগ পাবে এর জন্য তোমাদের ডাইরেক্ট একটা ফর্মুলা রয়েছে। সেই অনুপাতটা কত, কে কত অনুপাতে ভাগ পাবে, P1:P2:P3 ইকুয়াল টু 1 বাই, সুদে আসলে যখন বলবে কিন্তু এটা কিন্তু ভাইটাল কনসেপ্ট। তাই সুদ আসলে মানে কি 100 এর সঙ্গে যোগ করব আমরা 100 প্লাস R1 T1 ইসটু 1/100 প্লাস R2 T2, এরকম যতগুলো থাকবে অতগুলো ডট ডট করে চলতে থাকবে। আমাদের এখানে তিনটা কেস আমি নিব, তাহলে একই রকম ভাবে অ্যান্সার গুলো আমি বের করে নিই। তাহলে 3 রয়েছে, আরের জায়গায় 3, সরি টাইমের জায়গায় 3 বসবে, আর 5% রেট অফ ইন্টারেস্ট 3 5 15, তার মানে 100 সঙ্গে 15 যোগ করবে 115। এই পরেরটা একই রকম হবে, 4 5 20, 100 সঙ্গে 20 যোগ করো 120। পরেরটাও তাই হবে 5, তাহলে 5 5 25, 100 সঙ্গে 25 যোগ হবে 125। তাহলে এখন এদের অনুপাতটা বের করলেই আমাদের কত অনুপাতে বেরোবে, P1:P2:P3 এর মান বেরোবে, এবং সেখান থেকেই ভাগ হবে কে কতটা পাবে, এই হলো লজিক। তাহলে এটাকে আমাদের প্রথমে অনুপাত কানার জন্য ছোট করতে হবে, সাধারণ ফিগারে নিয়ে আসতে হবে। 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 দোকানে 10, 10 গেলে 2, 4 5 20, 5 25 হচ্ছে 25। তাহলে ভগ্নাংশে তো আমরা অঙ্ক করতে পারি, সিম্পল ফিগারে আনতে হবে। 23 এখানে রয়েছে, বাকি রয়েছে কি 24 25, তাহলে এখানে লিখবে 24 × 25, মানে লসাগু দিয়ে গুণ, 23 24 25 লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করছি। তাহলে 24 চলে গেলে পড়ে থাকবে কি 23 × 25, 23 × 25, 25 চলে গেলে পড়ে থাকবে কত 23 × 24, এই হলো লজিক। এবার গুণ করো, 4 25 100, তাহলে 15 দোকানে 30 আর 100 যোগ করলে হবে 400, 4 15 সরি 4 25 100, হাতে হলো কত 100 শূন্য, 15 দোকানে 25 দোকানে 50, একটু শুধু ভুলে গেল 600 হবে। একই রকম ভাবে 25 3 25 75, 75 এর 5 হাতে হলো 7, তাহলে 25 দোকানে 50 আর 7 57, 24 দিয়ে গুণ, 3 24 72, 72 এর 2 হাতে হলো 7, তাহলে 24 দোকানে 48 আর 7 করলে হয় 55। এখন আমাদের কি বলছে, টোটাল টাকা দেওয়া রয়েছে আমাদের 1727, তার মানে এই টোটালটা সাম দেওয়া রয়েছে 1727, এই টোটাল সামটা আগে বের করে নিই। তাহলে 2 2 সরি তাহলে 5 2 7, তাহলে 7 5 12, 12 2, 5 5 10, 16 একে 17, 5 2 7, 7 5 12 2,
5 5 10 16 17, 1707 কোনটা হলাম এই অনুপাতগুলো যোগ করে হলো এই যে 1707 এর ভ্যালু এটা দেওয়া রয়েছে 1727 সেম সেম, তার মানে কি একের ভ্যালু একই আসবে, তার মানে কি এখান থেকে আমি যদি বলি এটা এখান থেকে বলা যাবে একের ভ্যালুই হলো 1, তার মানে কার মান বের করতে বলছি আমাদের এর মান, মানে 600 ভ্যালু, 600 ভ্যালুতে 600ই হবে, প্রত্যেকটা ভ্যালুতে 1 1 করে, প্রথমটা ভ্যালু 600, পরেরটা ভ্যালু 575, 500 যেহেতু এটার মান কত হলো 1, 1 দিয়ে সবগুলোকে গুণ করব। কোন বৃহত্তম সংখ্যা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ ছিল, এই টাইপের অঙ্ক করার জন্য আমরা ডিফারেন্স প্রসিডিওর নিব, তারপরে গসাগু করে দেবো। 93 191 এর ডিফারেন্স নাও, 13 থেকে 7 বিয়োগ করলে 6, 9 থেকে 9 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 3, 7 6 13, 5 9, একই রকম ভাবে এটার ডিফারেন্সটা নেবে। 11 থেকে 3 বিয়োগ করলে হবে 8, হাতের হলো 1, 19 থেকে 11 থেকে 3 বিয়োগ করলে 8, 19 থেকে 10 বিয়োগ করলে হবে 9। ঠিক আছে, তারপরে এদের যে HCF করব সেটাই হবে আমাদের অ্যান্সার। HCF মানে গসাগু, 36 98 গসাগু কত হবে দেখে বোঝা যাচ্ছে, এদের গসাগু হবে 4 দিয়ে তো যাচ্ছে না, 4 দিয়ে দেখো 4 নং 36 যায়, এটা কি যায় 4 দোকানে 8, 1 18 যাচ্ছে না, তাহলে লসাগু গসাগু কত হবে 2, তার মানে 2 হবে এর সঠিক উত্তর। বলছে x স্কয়ার প্লাস 1 এর x স্কয়ার ইকুয়াল টু 7, তবে এত এর মান কত, তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়লো, তাহলে একবার যোগ একবার বিয়োগ, এই লজিক। তার মানে x প্লাস 1 বাই x আর x মাইনাস 1 বাই x এর মান আমাকে বের করতে হবে, তাহলে দেওয়া রয়েছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 7, তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই x কাটাকাটি যাবে আলটিমেটলি 7, তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু পাবো 7 আর 2 যোগ করলে 9, কিন্তু রুট ওভার রয়েছে তাহলে প্লাস মাইনাস √9, তাহলে √9 এর বর্গমূল করলে ঠিক গেল। আর দরকার কি x মাইনাস 1 বাই x এর মান করা, কিন্তু এর ডবল ফর্মুলা রয়েছে, তাহলে অপর ফর্মুলাটা কি হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 7, এটা কাটাকাটি গেল, তাহলে x মাইনাস 1 বাই x 7 থেকে 2 গেলে 5, আবার একই রকম প্লাস মাইনাস স্কয়ার আছে তাহলে রুট বসবে √5। এই তাহলে এখন একটু মজার ব্যাপার আছে, কিন্তু এখানে বলছে x এর মান 0 থেকে 1 এর মধ্যে, তার এখানে প্লাস মাইনাস কোন মানটা নেব এটা দেখার জন্য কিন্তু এই কন্ডিশনটা ভাইটা, x এর মান 0 থেকে 1, তাই 0 থেকে 1 এর মানে কি x এর মানটা হাফ নিতে পারি, দেখো প্রথম ইকুয়েশনে যদি হাফ নিয়ে টেস্ট করি ফার্স্ট কন্ডিশনটা দেখবে, এখানে দেওয়া রয়েছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, তাহলে x এর মান যদি হাফ বসাই তাহলে 1 আর যদি হাফ যোগ করি, দেখো x প্লাস মাইনাস, তাহলে x আর যদি প্লাস যদি আমি এখানে হাফ নিলাম, হাফ হলে তাহলে কি হবে হাফ প্লাস কত 1, তাহলে 1.5 হলো। তারপরে দেখো তার মানে x এর মান কোনো সময় এখানে কি ঋণাত্মক আসতে পারে, এর থেকে বোঝা গেল x এর মান এখানে কিন্তু ঋণাত্মক আসবে না, তাহলে x এর মান এখানে আমি কি নিতে হবে প্লাস মানটা, যদি যোগফল তো মাইনাস হতে পারে, তাহলে x এর মান আমরা এখানে প্লাস নেব, তাহলে এখান থেকে বোঝা গেল x প্লাস 1 বাই x এর মান 3। একই রকম ভাবে পরের কন্ডিশনে দেখো তো দেখি x মাইনাস 1 বাই x ইকুয়াল টু √5, তাহলে এখান ক্ষেত্রে তাহলে x প্লাস 1 বাই x এর মানটা আমাদের কি নিতে হবে এটা তোমাকে বুঝতে হবে, তাহলে এখানে আমাদের x মাইনাস 1 বাই x এর মান আমাকে মাইনাস √5 নিতে হবে। কেন নিতে হবে মাইনাস √5, তুমি x এর মান একটা ধরতে পারো 2 আর কত 1 বাই 2, ক্যালকুলেশন করো x এর মান আমি 2, মনে করো x এর মান আমি 2 নিলাম, হাফ নিলাম, তাহলে x এর মান যদি হাফ নেই ভালো করে লক্ষ্য করবে x এর মান হাফ, তাহলে কিবারটা উল্টে যাবে 2 হবে, 2 দোকানে 4 মাইনাসে আসছে, তার মানে বোঝা গেল যে এখানে x এর মানটা আমাদের কি নিতে হবে, এই ক্ষেত্রে মাইনাসের মানটা নিতে হবে, তার মানে এখানে x মাইনাস 1 বাই x এর মান হবে মাইনাস √5, তাহলে ক্যালকুলেশন করলে আমার দাঁড়াবে মাইনাস √5 ইন্টু 3, অপশন টি। একটি মন্দির যথাক্রমে এত ব্যবধানে 4টি ঘন্টা বাজে, যদি 6 ঘন্টা থেকে একটা না বিরতির ঘন্টা বাজা শুরু হয় তাহলে আবার কখন একসঙ্গে বাজা নিতে এলসিএম করতে হবে, তাহলে 12 16 24 আর 36, তাহলে এদের এলসিএম হবে 144, তাহলে 144 মিনিট, তাহলে 144 মানে কত ঘন্টা কত মিনিট সেটাকে বের করে নিই, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 2 ঘন্টা, 7 দোকানে 120 আর 24,
24 মিনিট। তাহলে সকাল কখন বেজেছিল ঘন্টাগুলি? 6টার সময়, সকাল 6টা। তাহলে আবার কখন বাজবে? তার থেকে 2 ঘন্টা 24 মিনিট পর ঘন্টাগুলি বাজবে। টাইমটা কত হবে? 6 আর 2 8, 8টা 24 মিনিট। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 19, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান 154 হবে। এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে একটু লক্ষ্য করো, এখানে কি দেওয়া রয়েছে? এটা একে ভাঙলে আমরা কি পাবো? দেখো, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যাবে, এটা কি বি স্কোয়ার মাইনাস 2bc সি স্কোয়ার যাবে, এটা যাবে। এরকম যদি করি তাহলে এ কতগুলো আসবে? এ এখানে দুটো পাবো, তাহলে 2a স্কোয়ার। বি পাবো এখানে দুটো, 2b স্কোয়ার। সি পাবো এখানে দুটো, তারপরে মাইনাস 2ab বিসি সিএ। তার মানে এই যে কোটা এক্সপ্রেশন তার সিম্পলেস্ট ফর্ম হলো এটা। এখন আমাদের এই মানগুলো যদি আমরা বের করতে পারি তাহলে এই অ্যান্সার বের করতে পারবো। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দরকার, 2ab বিসি আর সি এর মান দরকার, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। এ স্কোয়ার বি স্কোয়ার মান 155 দেওয়াই রয়েছে, তাহলে 2 এখানে কমন নিয়ে নাও, তাহলে সুবিধা হবে, ক্যালকুলেশন ছোট হবে। 155 মাইনাস, এখন আমাদের এবি বিসি সি এর মান নির্ণয় করতে হবে। এর জন্য আমি সাহায্য নিব এই ইকুয়েশনটার, উভয় পাশে বর্গ করে দিলাম। বর্গ করলে এর স্কোয়ার হবে, এর স্কোয়ার হবে, তার মানে এটা ফর্মুলায় যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 এবি বিসি প্লাস সি এ ইকুয়াল টু 19 স্কোয়ার করলে 361। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 155, তার মানে এটা পেছনে বিয়োগ হয়ে যাবে। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে 6, তাহলে 6 গেল, আর 6 6 মিলে গেলে 0, 2। তার মানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান 206। তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এর মান আমরা পাবো 103, 2 দিয়ে ভাগ করে দিলাম, এটাই আমাদের দরকার। তাহলে 2 তো কমন নিয়ে গেছি, তাহলে 103 হবে এখানে। এবার তোমরা বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে পাবো 52, 52কে 2 করলে 2 দোকানে 4, 5 দোকানে 10। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে দেখো, এটাকে এর কাজটা আগে করতে হয়। 4 7 28, 4 দোকানে 8, 8 থেকে 7 গেলে কত হয়? 1, তাহলে 43 আর 1 44। এবার নিচেরটার ক্যালকুলেশন, 8 নং 72, 9 ইন্টু 2 দোকানে 4 কে কত? 5/2, 25/10 করলাম, 5 5 25, 5 দোকানে 10 গেল। মাইনাস 8কে 8 আর 1 9, তাহলে 9/8 গুণন, তাহলে 3 তিরিক্ষে 9, 3 4 12, 12 থেকে 8 গেলে হবে 4, 4/9। এটা ভিতরেরটার ক্যালকুলেশন বিয়োগ করে দিলাম, নিচে 3 দিয়ে গুণ করলাম, 3 তিরিক্ষে 9, তাহলে 3 4 12, 12 থেকে 8 গেলে 4, নিচে 9। এবার দেখো কি রইলো, তাহলে এই 9 9 কাটা, তাহলে এখানে হবে আমাদের হাফ, তাহলে উপরে তো 44 থাকবেই, তাহলে 5 নং 45 বাই 2 বিয়োগ 1/2, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 45 নিচে বেশ মানে হরটা সমান, তাহলে 35 থেকে 1 বিয়োগ হবে 44, তাহলে 44/2, তাহলে কাটাকাটি করলে 2 উপরে যাবে, 44 আউট, 2 হবে সঠিক উত্তর। এ প্লাস বি এর সর্বাধিক হবে, এটা সর্বাধিক মান নির্ণয় করো, এটা কিন্তু ভাইটাল কন্ডিশন, সর্বাধিক মান করো যাতে একটি 8 অঙ্কের সংখ্যা এত 15 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 15 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ কি? তার মানে এই সংখ্যাটা 3 দিয়েও যাবে, 5 দিয়েও ভাগ করলে মিলবে, এই হলো লজিক। মোদ্দা কথা, এখান থেকে আমাকে এ আর বি এর মান বের করতে হবে, তাহলে কিন্তু এ বি এর মান কি হবে? সর্বাধিক, সবচেয়ে বড় নিতে হবে। তাহলে লাস্টে কি রয়েছে? বি, আর সামনে কি রয়েছে? মাঝখানে এ। তাহলে 15কে যদি আমরা স্প্লিট করি 5 ইন্টু 3, তাহলে একটা সংখ্যা 5 দিয়ে ভাগ যাওয়ার অর্থ কি? শেষে অবশ্যই 0 অথবা 5 থাকবে, কারণ শেষের থেকে আমাকে কাজ চালু করতে হবে, কুলু হলো এখানে। তার মানে শেষে 0 অথবা 5 বসবে বি এর জায়গায়, একটু কনফার্ম। এখন প্রশ্ন হলো আমাকে বি 0 নেব না 5 নেব, কিন্তু এখানে সর্বাধিক নিতে হবে, এটাও মনে রাখতে হবে। তাহলে বির মান 0 নিতে পারি, তাহলে বির মান যদি 0 নেই, একটা মান বি পেয়ে গেলাম। এখন এর মানটা কত হতে হবে? তাহলে এটাকে কত দিয়ে যেতে হবে? এখন বাকিটা 3 দিয়ে যেতে হবে, যেহেতু 3 দিয়ে যাওয়ার নিয়ম কি, টোটালটা সাম যদি 3 দিয়ে যায় ডিজিট গুলোর, তাহলে সেটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো 3 দিয়ে বিভাজ্য গেলে আমি যেগুলো চাই 3 দিয়ে বিভাজ্য যোগ করো, 5 4 9, 3 দিয়ে ভাগ, এটা আউট করে দাও ক্যালকুলেশন সুবিধার্থে। 3 আর 6 যোগ করলে 9, 3 দিয়ে ভাগলে আউট করে দাও। তাহলে পড়ে থাকলো কি? 2 প্লাস এ, 0 তো যোগ করে কোনো ব্যাপার নয়, এ বি।
ক্লিয়ার? আমরা বি এর মান কত জানি? 0, তাহলে 2 প্লাস এ আর বি এর মান 0, তাহলে এর জায়গায় কত বসাতে হবে? 1, তাহলে 2 জায়গায় যোগ করলে কত হবে? 3, তাহলে এর মান 3, বি এর মান 0 হতে পারে, কিন্তু এছাড়াও কি বড়, আমি সর্বনিম্ন করছি না কিন্তু এছাড়াও কি অন্য এর চেয়েও বড় মান আমরা পেতে পারি, সেটাও তোমাকে লক্ষ্য করতে হবে, যেহেতু সর্বাধিক বলছে। এটা আমি বোঝালাম, কিন্তু এই মানটা নেওয়া যাবে না। বি এর মান তাহলে আমি 5 নিলাম, সর্বোচ্চ নিতে বলেছে বললে, এই যে বি এর মান 5 নাও। তাই বি এর মান 5 যদি হয় 2 প্লাস এ প্লাস আমাদের বি, তাহলে বি এর জায়গায় বসবে আমাদের কত? 5, 2, তাহলে বসো এর জায়গায় সর্বোচ্চ কত বসালে পরে এই গোটা টার্মটা 3 দিয়ে ভাগ করলে মিলবে? সবাই বলবে 8 বসানোর ফলে। তাহলে 8 আর 2 10 যোগ 5 15, তখন কি 3 দিয়ে ভাগ করলে মিলবে। তার মানে বোঝা গেল এর জায়গায় যদি আমি সর্বোচ্চ 8 বসাই এবং বির জায়গায় যদি সর্বোচ্চ 5 বসাই, তাহলে এই সংখ্যাটা 15 দ্বারা ভাগ করলে মিলবে। সর্বোচ্চ মানে ছোট হলে হবে না কিন্তু। আশা করি এখানে বোঝা গেল কনসেপ্ট। এখন বলছে a প্লাস বি এর মান কত হলে? 8 আর 5 যোগ করলে হবে 13। এত সংখ্যাটি 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে 37, মাথার মধ্যে একটা 1, 4টা 0, তাকে যদি 4 দিয়ে ভাগ করে 4 9 36, 1 অবশিষ্ট, 1 মাথায় 1 2 3 4, তার মানে 1 হবে, তার মানে 1/9, 9 থেকে ছোট রয়েছে, লব 1। পরেরটা সিম্পলিফিকেশন, তাহলে 8 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 512, একে সিম্পলিফাই করো। 8 কার কিউব? 2 এর কিউব, তাহলে 2 এর মাথায় 3x, যে গুণ করে হয় পাওয়ারটা গুণ হয়ে যায় কিন্তু, ইনটু 2 টু দি পাওয়ার y, আর 512 মানে 8 এর কিউব, তার মানে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 3x প্লাস 2y। যখন বেস সমান থাকবে পাওয়ারগুলো যোগ হবে, 8 মানে 2 এর কিউব, 3 3 9, এখান থেকে আমি বলবো 3x প্লাস 2y, এ বেস আউট হয়ে গেল মনে মনে 9। নেক্সট কন্ডিশনের দিকে এবার একটু তাকাও, 3 টু দি পাওয়ার 3x প্লাস 2y, 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার, মানে 6 দোকানে 12, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3x প্লাস 2y, বেস আউট হয়ে গেল, পড়ে থাকবে 12। এখান থেকে আমি বলছি x আর y এর মান নির্ণয় করো। একটু লক্ষ্য করো, তাহলে এখানে কি 2 এর কিউব রয়েছে, 3x প্লাস ওটাকে y বসবে, 3x, দেখো 3x আর y রয়েছে, তাহলে 3x প্লাস y হবে। 3x প্লাস y এর ভ্যালু হলো 9, আর 3x প্লাস 2y এর ভ্যালু হলো 12। তাহলে এর সমাধান করে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এই পরেরটার থেকে সামনেরটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে y ইকুয়াল টু হবে আমাদের 3, y এর মান বেরিয়ে গেল, যে কোনো একটাতে বসাও y এর মান, x এর মান বের করো, তাহলে y এর মান যদি 3 বসাই, 9 থেকে 3 গেলে 6, x ইকুয়াল টু 2, তার মানে x আর y এর ভ্যালু আমরা পেলাম 2,3, তার মানে অপশন ডি। তাহলে আজকে ক্লাসে এই 20খানা অঙ্ক ছিল, 20খানা অঙ্ক আমরা সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।